অঙ্গরাজ্যে হিন্দুরা তাদের পূজা অর্চা করতে পারবে না, এটা কিন্তু খুব দুঃখজনক ঘটনা। কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা যদি রাজ্য প্রশাসন দিতে না পারে, তাহলে তো আমাদেরকে বলতেই হচ্ছে যে আজকের পশ্চিমবঙ্গ একটা সময় কাশ্মীরে যে অবস্থা ছিল তার থেকেও খারাপ অবস্থা আছে। প্রশাসকের বা শাসকের যেটা মনে হয় সেই মতো আইনের ধারা দিয়ে এখানে বিরোধীদেরকে আটকানো হয়। আজকে সন্দীপ ঘোষ জেলে যাওয়ার পরে শান্তনু সেন বড় বড় কথা বলছেন। এখন অভিষেক ব্যানার্জি কত তাড়াতাড়ি পিসিকে সরিয়ে মুখ্যমন্ত্রী হবে তার স্বপ্ন দেখছেন। বেলডাঙ্গা যাওয়ার পথেই রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে বাধা পুলিশের। ইতিমধ্যেই বিজেপি কয়েকজন নেতৃত্ববৃন্দদের গ্রেফতারও করা হয়েছে। শুধুমাত্র বিরোধীদের যাওয়ার পথেই কি 144 ধারা পড়ে? প্রথমত হচ্ছে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি হতে পারেন, কিন্তু তার সাথে সাথে মনে রাখতে হবে তিনি কেন্দ্রীয় মন্ত্রী। বেলডাঙ্গাতে কার্তিক পূজাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, আমাদের কাছে যা খবর আসছে, যেহেতু সরকারিভাবে খবর ঠিকমতো আসছে না, মেন স্ট্রিম মিডিয়া যেহেতু ঠিকমতো খবর দিচ্ছে না, কিন্তু সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় যেভাবে আসছে সেটা কিন্তু অত্যন্ত চিন্তাজনক বিষয়। স্বাধীন ভারতবর্ষের পশ্চিমবঙ্গ একটি অঙ্গরাজ্যে হিন্দুরা তাদের পূজা অর্চা করতে পারবে না, এটা কিন্তু খুব দুঃখজনক ঘটনা। সুকান্ত মজুমদার একজন কেন্দ্রীয় মন্ত্রী, তো খুব স্বাভাবিকভাবেই এই প্রশাসনের বৃহত্তর প্রশাসনের একটা পার্ট। তো আমি জানি না একজন কেন্দ্রীয় মন্ত্রীকে কেন আটকাচ্ছে রাজ্য প্রশাসন, বা কি লুকানোর চেষ্টা করছে, আদৌ কি ঘটছে বেলডাঙ্গায়। সুকান্ত মজুমদার গেলে সেটা প্রকাশ্যে চলে আসবে, কোনো কিছু লুকাচ্ছে কি না, কিন্তু অত্যন্ত চিন্তাজনক বিষয়। আমরা মনে করি সরকারের আরও প্রোঅ্যাক্টিভ হয়ে যারা এর সাথে যুক্ত আছে তাদের বন্ধ করা উচিত, সেখানে হিন্দুদের ধন সম্পত্তি এবং হিন্দুদের নিরাপত্তা দেওয়া উচিত। আচ্ছা, প্রশাসনের তরফ থেকে তারা বলছেন যে সুকান্ত মজুমদার যদি ওই এলাকায় যান তাহলে নতুন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে, সেই ভাবনা তারা দিচ্ছে। প্রথমত হচ্ছে কেন হবে? সুকান্ত মজুমদার তো কোনো উগ্রপন্থী সংস্থার কেউ নন, বা সুকান্ত মজুমদার কোথাও কিছু করেননি। একজন কেন্দ্রীয় মন্ত্রী যদি একটি রাজ্যে যেতে না পারে, বা কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা যদি রাজ্য প্রশাসন দিতে না পারে, তাহলে তো আমাদেরকে বলতেই হচ্ছে যে আজকের পশ্চিমবঙ্গ একটা সময় কাশ্মীরে যে অবস্থা ছিল তার থেকেও খারাপ অবস্থা আছে। তার কারণ হচ্ছে একজন কেন্দ্রীয় মন্ত্রীকেও নিরাপত্তা দিতে পারছে না রাজ্য প্রশাসন। কিন্তু এই যুক্তি কি ঠিক? তার পাশাপাশি যেটা বলা হচ্ছে যে 144 ধারা জারি করা হয়েছে, কিন্তু যে এলাকায় জারি করা হয়েছে তার থেকে তো 50 কিলোমিটার দূরে সুকান্ত মজুমদার গাড়ি আটকানো হচ্ছে। দেখুন, আমরা বারবারই যেটা বলেছি, একাধিকবার যেটা দেখা গেছে, সন্দেশখালী কেসে দেখা গেছে যে পশ্চিমবঙ্গে শাসকের আইন চলে, আইনের শাসন চলে না। যে এই যে 163 ধারা ন্যায় সংহিতার নতুন আইন অনুযায়ী, এই 163 ধারা এর আগে তো দেখেছেন কলকাতাতে আরজি কর কাণ্ড নিয়ে এরকম 163 ধারা জারি করেছিল, হাইকোর্ট থেকে রিমুভ করেছে। যেদিন কার্নিভাল চলছিল সেদিন ধর্মতলা চত্বরে অর্ডার দিয়েছে, সাধারণ মানুষ অনুষ্ঠান করতে পেরেছে। তো এখানে কোনো আইনের ধারা অনুযায়ী হয় না, প্রশাসকের বা শাসকের যেটা মনে হয় সেই মতো আইনের ধারা দিয়ে এখানে বিরোধীদেরকে আটকানো হয়। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে যাবো। ইতিমধ্যে আমরা জানি যে কলকাতা হাইকোর্টে জামিন পেলেন তৃণমূলের প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় তাকে যে জামিন, সে জামিন মঞ্জুর করলে কিন্তু ইডির হাতে জামিন পেল, সিবিআইয়ের হাতে জামিন পাননি এখনো। দেখুন, এগুলো তো সম্পূর্ণ একটা বিচার ব্যবস্থার পার্ট। তার কারণ যতটুকু আমরা দেখেছি, ইডি সিবিআই একাধিক এদের বিরুদ্ধে কেস হয়েছে, একাধিক জায়গাতে আছে। তো একটাতে জামিন পেতে পারে, আরেকটা জামিন পায়নি। সিবিআই যে তদন্ত করছে সেখানে নিশ্চয়ই তাকে আরও হেফাজতে রাখার দরকার আছে। তো এটা আইনের বিষয়, আইন আদালত যেটা ভালো বুঝছে সেটা করছে। আচ্ছা, এই একই প্রসঙ্গে একদিকে যেমন নিয়োগ দুর্নীতিতে জামিন পাচ্ছেন কুন্তল ঘোষ, অন্যদিকে আমরা দেখলাম যে শিক্ষা দুর্নীতিতে 9 জন ধৃত রয়েছেন। তাদের মধ্যে ঠিক একই বিষয়, এক বিচারপতি তিনি জামিন দিয়েছেন এবং অন্য বিচারপতি তিনি এখনো পর্যন্ত জামিন দিচ্ছেন। আমরা কথা বলছি অপূর্ব সিনহা রায়ের। এটা আবারও বলবো, এটা সম্পূর্ণ বিচার ব্যবস্থার বিষয়। বিচার ব্যবস্থায় বিচারকরা কি মনে করছেন, তাদের কি এভিডেন্স আছে, দেওয়া উচিত কি উচিত না, এটা সম্পূর্ণ বিচারপতিরাই ঠিক করবেন। এ বিষয়ে আমার মনে হয় আমাদের যারা আমরা পলিটিশিয়ান তাদের মন্তব্য না করাই উচিত। আচ্ছা, ইতিমধ্যে আমরা জানি যে আরজিকর ঘটনার পর থেকে শান্তনু সেনের নাম কিন্তু বারবার উঠে এসেছেন, এবং ইতিমধ্যে আমরা দেখছি যে কাউন্সিলরের পদ থেকে তাকে সরানোর জন্য ইতিমধ্যে কাউন্সিলরের সভাপতি স্বাস্থ্য সচিবকে চিঠি করেছেন। এটা সম্পূর্ণভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। দেখুন, শান্তনু সেন কে? শান্তনু সেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন, কাউন্সিলর ছিলেন, এবং ডাক্তারির এই যে সিন্ডিকেট, আরজি কর বলুন বা যাই বলুন, সবগুলোর মধ্যেই এরা সবাই যুক্ত। শান্তনু সেনও একটা সময় যুক্ত ছিল। এখন এগুলো কোথায় কার স্বার্থে গা লেগেছে,
কাকে কে সরাতে চাচ্ছে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই একটা বহিঃপ্রকাশ। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে স্বাস্থ্যক্ষেত্রে সাধারণ মানুষ সাফার হচ্ছে, সাধারণ মানুষের স্বাস্থ্যের দিকে নজর না দিয়ে এগুলো তারা করছে, তার কারণ হচ্ছে সম্পূর্ণটাই আমরা নিয়ন্ত্রণ করব। এই যে সবটাই আমরা নিয়ন্ত্রণ করবো তার বহিঃপ্রকাশ নিজেদের মধ্যে লড়াই চলছে। শান্তনু সেন এর আগে আমরা দেখেছিলাম আরজিকর ঘটনায় প্রশাসনের গাফিলতির কথা তিনি বলেছিলেন, কোথাও কি তার বহিঃপ্রকাশ এভাবে হচ্ছে? দেখুন, আমি ওটাকে ওইভাবে দেখতেই চাই না। তার কারণ শান্তনু সেন কে? শান্তনু সেন তো রাজ্যসভা সাংসদ ছিল, এলাকার কাউন্সিলর, তার স্ত্রী এলাকার কাউন্সিলর। উনি 3 বছর পর হঠাৎ করে প্রেসকে বলছেন আমি আগে বলেছিলাম তো কি হয়েছে? আপনি তখন কেন প্রেসকে বলেননি? আপনার যদি মনে হয় যে এগুলো অন্যায় হচ্ছে, আপনি কেন পদত্যাগ করেননি? তো এগুলো নাটক, এগুলো তৃণমূলের নাটক। এগুলো আগে কে বলেছিল না বলেছিল এগুলো আমরা এটাকে আনি না। আমরা দেখুন, আমরা তো কোনো ব্যক্তিকে চিনি না, আমরা একটি সরকারকে চিনি, একটি নির্বাচিত সরকারকে চিনি। শান্তনু সেন জানতো, মুখ্যমন্ত্রীকে বলেছিলেন, মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেননি, তাতে কি এলো? তাতে আলটিমেট তো কিছু লাভ হচ্ছে না। তো শান্তনু সেন তো জবাবদিহি করা উচিত। তো তিনি সব কিছু জেনেও যখন কাজ হয়নি, তাহলে ওই দলে আছেন কেন? বা তিনি কাউন্সিলর হিসেবে ছিলেন কেন? তখন রাজ্যসভায় ছিলেন কেন? প্রতিবাদ করে বেরিয়ে আসতে পারতেন, সেগুলো তো করেননি। আজকে সন্দীপ ঘোষ জেলে যাওয়ার পরে শান্তনু সেন বড় বড় কথা বলছেন, আবার শান্তনু সেনকে নাকি সন্দীপ ঘোষই সরিয়েছে, আমরা যা মিডিয়ায় দেখেছি। তো এগুলো নিয়ে এগুলো সম্পূর্ণভাবে একটা ব্যর্থ প্রশাসন। সেই জন্য আমরা বারবার যেটা বলছি সেটা বেলডাঙ্গার ক্ষেত্রেও প্রযোজ্য, সেটা আপনার আরজি করের ক্ষেত্রেও প্রযোজ্য। সেটা হচ্ছে এই যে পুলিশমন্ত্রী, সেই জন্য আমরা যেটা বলেছিলাম দফা 1 দাবি 1 পুলিশ মন্ত্রীর পদত্যাগ। আজ তো দেখতে পাচ্ছি তৃণমূলের বিধায়করা বলছে যে এই পুলিশ মন্ত্রীকে দেওয়া হবে না, নতুন পুলিশ মন্ত্রী আনতে হবে। তৃণমূলের বর্ষিয়ান নেতারা বলছে এই পুলিশ মন্ত্রীকে দেওয়া হবে না, যুব পুলিশ মন্ত্রী করতে হবে। তো এটা তো আমরা যে দাবি করেছিলাম কয়েক মাস আছে তাকেই সমর্থন করছে। আসলে সমর্থনের প্রশ্ন নেই, তারাও বুঝতে পারছে যে জনগণ আজকে রিজেক্ট করে দিচ্ছে। 2026-এ এমনিই এই সরকারকে চলে যেতে হবে। এখন যে যার নিজের শিবির বদল করে যুবনেতার কাছে আসার চেষ্টা করছে, কিন্তু বাস্তবতা এটাই, ব্যর্থ পুলিশমন্ত্রী, মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ, প্রশাসক হিসেবে ব্যর্থ। অবিলম্বে তার পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করি। আচ্ছা, পুলিশ মন্ত্রী হিসেবে নতুন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বারবার আসছে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সরিয়ে নিয়ে, যেটা আপনি বললেন যে সেখানকার তাদের দলেরই বর্ষিয়ান নেতারা বারবার বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী হিসেবে তারা দেখতে চান। না, প্রথম তো হচ্ছে দেখুন, যে কে কাকে দেখতে ছিল সেটা বড় বিষয় না। আমাদের সংবিধান অনুযায়ী কাউকে পুলিশ মন্ত্রী হতে গেলে তাকে বিধায়ক হতে হবে। কোনো পার্লামেন্টের এমপি তো আর রাজ্য মন্ত্রিসভার সদস্য হতে পারে না, তো তাকে বিধায়ক হতে হবে। অভিষেক ব্যানার্জি তো আর বিধায়ক না। তো এখান হুমায়ুন কবির কাকে দেখতে ছিল না ছিল কিচ্ছু যায় আসে না। আবারও বলছি, এটা হচ্ছে তৃণমূলের যে অন্তর্দ্বন্দ্ব। এখন অভিষেক ব্যানার্জি কত তাড়াতাড়ি পিসিকে সরিয়ে মুখ্যমন্ত্রী হবে তার স্বপ্ন দেখছেন, আর দলে আভ্যন্তরীণ দলে আমার ধারণা হয়তো তার দিকে পাল্লা ভারী। তা এখন শিবির বদলের জন্য যারা এতদিন মমতা ব্যানার্জির পক্ষে ছিলেন মনে করতে, এখন তারা নাম্বার বাড়ানোর জন্য এইসব কথা বলছেন, কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না। তার কারণ আমরা মনে করি যে রাজ্যের মানুষের নিরাপত্তা নেই। আজকে বেলডাঙ্গায় হিন্দুদের ওপর অত্যাচার চলছে, বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সব জায়গাতেই সেখানে হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে। এই প্রশাসন ব্যর্থ প্রশাসন। অবিলম্বে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত। কে তারপরে হবে সেটা তারা ঠিক করবে, আর 2026-এ কারা হবে সেটা পশ্চিমবঙ্গের জনগণ নিশ্চয়ই ঠিক করবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।